যে কোনো ভবিষ্যৎ ইলেকশনে মোদির দল স্থানীয় মানে আপনার স্টেট পর্যায়ে বলেন আর সেন্ট্রালি যখন আসবে তার অবস্থা খুব একটা ভালো না। তো সেই পরিস্থিতিতে সে যে কোনো গেম খেলার জন্য প্রস্তুত আছে। তারা যদি যুদ্ধটাকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে চায়, পাকিস্তান কি পরিমাণে রিটালিয়েট করবে ভারত জানে না। সত্যিকার অর্থে যদি রিটালিয়েশনটা ভারতের জন্য আরো বেশি ক্ষতিকারক, অলরেডি কিন্তু লজ্জাজনক এবং ক্ষতিকারক হয়েছে মিলিটারিলি এবং ইন্টারন্যাশনাল ইমেজ ওয়াইজ। তিনি প্রধান আদেশ দিবে যে তোমরা প্রত্যেকে নিজের নিজের এলাকায় যাও, তোমরা এলাকা রেকগনাইজেন্স করো, বুঝো এবং তোমাদের নিজেদের লিমিটেশনস ক্যাপাসিটি মানে তোমাদের ক্ষমতা এবং দুর্বলতাটা গুলা জানাও, যাতে আমরা এটার জন্য ব্যবস্থা নিতে পারি। যদি শেষ কথাটা প্রথম বলতে হয় তাহলে বলতে হবে যে অ্যাবসলিউটলি দুইটা দেশই বা বিশেষ করে ভারত আভ্যন্তরীণ পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার জন্যই এই যুদ্ধটা বাতিয়েছে এবং সেটা পরিকল্পিতভাবে, এবং এটার মধ্যে পাকিস্তানেরও কিছুটা ইন্ধন আছে বলে আমি মনে করি। এটা আমি পরে এক্সপ্লেন করব। বিষয়টা হচ্ছে যে এই এই সরকার, মোদী সরকার আসার পরে, হিন্দুত্ববাদ সরকার আসার পরে তাদের প্রায়োরিটি হচ্ছে ভারতকে সম্পূর্ণ হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা এবং তাদের সকল মাইনরিটিদেরকে তারা পারলে বলে দেয় যে তোমরা দেশ ছেড়ে চলে যাও, এটা শুধু হিন্দুদের রাষ্ট্র। এবং সেই পরিপ্রেক্ষিতে বিশেষ করে তাদের এক নম্বর শত্রু হচ্ছে মুসলমান। এবং আমরা যদি এই অপারেশনের নামটা দেখি, এটার নামটা হচ্ছে সিঁদুর, এবং এই মেইন টার্গেট যেটা দেখছি তারা বলছে 9টা টার্গেটে তারা হিট করছে এবং মেনি অফ দেম আর মস্ক, মসজিদ, নামাজরত অবস্থায় মানুষ মারা গেছে, আহত হয়েছে। এই জিনিসগুলোর সাথে তাদের ওই হিন্দুত্ববাদী কার্যক্রমের একটা মিল আছে বলে বলে আমি, এবং এই কার্যক্রমটা এই পহেলগাঁওতে যে ঘটনাটা ঘটেছে সত্যিকার অর্থে ইনসার্জেন্সি সিচুয়েশনে কাশ্মীরে ব্যাপক সংখ্যক সৈন্য যেখানে ডিপ্লয়েড আছে, সেই পরিস্থিতিতে এইভাবে মানে এতগুলা লোককে মারা হলো দীর্ঘ সময় ধরে এবং আশেপাশে কোনো ফোর্স ছিল না বা পৌঁছাইতেও পারে নাই, এটাই তো সন্দেহজনক। এবং সারা বিশ্বের কেউই কিন্তু বিশ্বাস করে নাই যে এটা অন্য কেউ করতে পারে। আর ইনসার্জেন্সি সিচুয়েশনে যে কোনো ইনসার্জেন্সি দল এটা করতে পারে, তার জন্য কোনো রাষ্ট্রীয় ভাবে কাউকে, তার মানে আমাদের হিল ট্র্যাক্সে কোনো চাকমারা কোনো দুর্ঘটনা ঘটালে, বোমা ফাটালে, কোথাও গুলিগোলা করলে কি আমরা কি ভারত আক্রমণ করবো নাকি? এই প্রশ্ন স্বাভাবিকভাবে যে কেউ করতে পারে। সেই হিসেবে আমি মনে করি যে অ্যাবসলিউটলি গায়ে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করা, যেরকম আমি আমার রাজনৈতিক একটা উদ্দেশ্য হাসিল করতে চাই, যেটা বিশেষ করে এই অবস্থাতে মোদীর রাজনৈতিক অবস্থান ইন্টারনালি খুব একটা সুবিধার না। বিহারের যে ইলেকশনটা চলতেছে, প্লাস চীনের সাথে পাকিস্তানের সাথে যে সম্পর্কটা, এটাও স্বাভাবিক না। ভারত বাংলাদেশের সাথে তার সম্পর্ক, ব্যবসা সবকিছুই নষ্ট হয়ে গেছে এই জুলাই 24-এর পর। সেই পরিস্থিতিতে মোদীর অবস্থান মোটেও ভালো না ভারতের ভিতরে আভ্যন্তরীণ ভাবে। সুতরাং যে কোনো ভবিষ্যৎ ইলেকশনে মোদীর দল স্থানীয় মানে আপনার স্টেট পর্যায়ে বলেন আর সেন্ট্রালি যখন আসবে তার অবস্থা খুব একটা ভালো না। তো সেই পরিস্থিতিতে সে যে কোনো গেম খেলার জন্য প্রস্তুত আছে এবং সেই পরিপ্রেক্ষিতে এখন ভয়ঙ্কর যে গেমটা খেলেছে সেটা হচ্ছে পাকিস্তানকে আক্রমণ করা। আমি মনে করি যে এটা মোদীর নিজের জন্য একটা ক্ষতিকারক বিষয়, মানে সব থেকে বেশি তার সে তার নিজের ফোর্সকে ওভার এস্টিমেট করেছে, পাকিস্তানকে আন্ডার এস্টিমেট করেছে। এবং আমরা তো পাকিস্তানের সেনা প্রধানকেও তো আমরা এর আগে বলতে শুনেছি যে তারা করা জবাবদিহি ভারত, মানে এই পহেলগাঁওর আগে আমি যেটা এটাই বলছিলাম যে পাকিস্তানও একটা অ্যাডভান্টেজ নিচ্ছে এখান থেকে। পাকিস্তানের সেনাবাহিনীও কিন্তু আমাদের দেশের, আমাদের মতো তারা রাজনীতিতে ইনভলভ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্যে ইনভলভ হয়ে মানুষের সাথে তাদের আস্থাটা তারা হারিয়েছে জনগণের কাছে। কিন্তু তারা যেহেতু একটা কাশ্মীরের যুদ্ধরত অবস্থায় আছে, তারা কিন্তু যুদ্ধ মানে তাদের ওই ব্যাটল ফিটনেসটা তারা নষ্ট করে নাই, আমরা যেটা করে ফেলেছি। আমরা হিল ট্র্যাক্সে উইথড্র করার কারণে এবং অ্যাবসলিউটলি একটা মানে সেরিমোনিয়াল ফোর্স হিসেবে উই হ্যাভ টার্নড ইনটু এ সেরিমোনিয়াল ডিফেন্স ফোর্স, কিন্তু পাকিস্তান এটা হয় নাই। আমার ধারণা আসিফ মনির যে উস্কানিমূলক বক্তব্যটা দিয়েছে অ্যাবসলিউটলি জনগণকে দেখানো যে পাকিস্তান আর্মি এখনো আছে অ্যাক্টিভ এবং আগের মতোই, এবং সেই ক্ষমতাটা দেখানোর জন্যই কিন্তু ভারতকে উস্কানিটা দিয়েছে। এবং একই রকম উস্কানি আমরা জেনারেল ফজলুর রহমানকেও দিতে দেখলাম। আমার সত্যিকার অর্থে আমার আমার নিজের কাছে লজ্জা লাগছে যে আমি আমার সত্যিকার ক্ষমতা কি আছে সত্যিকারে, মানে এই 7 সিস্টার্স দখল করা। আমি যে কোনো একটা স্টেটের নাম নিতে পারতাম যে ঠিক আছে ত্রিপুরা নিয়ে নেব,
আমাদের সিলেট আর কুমিল্লা হিল ট্র্যাক্সের মাঝামাঝি একটা জায়গা রয়েছে, আমরা এটা বর্ডার লাইনটা সমান করতে চাই, তাহলেও এটা কিছুটা গ্রহণযোগ্য ছিল। কিন্তু আমি সেভেন সিস্টার্স, পাকিস্তান আক্রমণ করলে সেভেন সিস্টার্স দখল করে নিব এবং ইন্ডিয়াতে এটা খুব একটা স্বাভাবিকভাবে নাই, এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি যে এই যে কুশিনটা শুরু হয়ে গেছে। আরেকটা যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে পশ্চিম বাংলায় কিন্তু আপনার সমস্ত ভারতব্যাপী এই সিভিল ডিফেন্স রিহার্সেল চলতেছে, প্র্যাকটিস করছে জনগণ, কিন্তু পশ্চিম বাংলার কলকাতাতে হচ্ছে না, কিন্তু তারা করছে উত্তর দিনাজপুরে আমাদের চিকেন নেকের কাছে, মানে ভারতের চিকেন নেক যেটা, ওই এলাকায় তারা রীতিমতন ব্ল্যাক আউট প্র্যাকটিস করছে এবং জনগণ কিভাবে এয়ার রেড বা যুদ্ধ পরিস্থিতিতে, তাদের আশঙ্কা হচ্ছে যে তারা যদি যুদ্ধটাকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে চায়, পাকিস্তান কি পরিমাণে রিটালিয়েট করবে ভারত জানে না। সত্যিকার অর্থে যদি রিটালিয়েশনটা ভারতের জন্য আরো বেশি ক্ষতিকারক, অলরেডি কিন্তু লজ্জাজনক এবং ক্ষতিকারক হয়েছে মিলিটারিলি এবং ইন্টারন্যাশনাল ইমেজ ওয়াইজ, সেক্ষেত্রে পাকিস্তান রিটালিয়েশন বড় হইলেই কিন্তু তখন ভারতের আক্রমণ প্রতিহত করার জন্য চীন ইনভলভ হয়ে যেতে পারে, এবং চীনে ওই যে দোকলামের দিকের থেকে যদি কোনো প্রেসার দেয়, তখন কিন্তু আমাদের উত্তর বঙ্গ যেটা রংপুর দিনাজপুর কিন্তু তখন রিস্কে চলে আসবে। আমাদেরকে কিন্তু শুধু বসে এই টেবিল টক করলে কিন্তু হবে না, শুধু আলোচনা করলে হবে না, ডিসিএসপি লেভেলের কাজ না এটা। সশস্ত্র বাহিনীকেও এখন প্রস্তুতি নিতে হবে, জনগণের সাথে মিলে প্রশিক্ষণ এবং তাদের রিহার্সেল যেটা বলছে, আমাদের ওই রিহার্সেলটা নিতে হবে যাতে আমরা যে কোনো মুহূর্তে ওই তারা চিকেন নেকটাকে হোয়াইট করতে যাবে তাদের যুদ্ধের জন্য, ওইটা যেন তারা না করতে পারে। এবং সেই ক্ষেত্রে যদি আমরা কোনো জমি হারাই, ওইটা কিন্তু আর ভারত থেকে আমরা ফেরত নিতে পারবো না। যে কোনো কারণে তারা হঠাৎ আমাদের অপ্রস্তুতির কারণে ভারত ঢুকে গেল, দিনাজপুরের একটা অংশে ঢুকে গেল, চিকেন নেকটাকে হোয়াইট করে ফেলল, সেটা কিন্তু আমাদের জন্য ভয়ঙ্কর একটা বিষয় হয়ে যাবে। সুতরাং আমি মনে করি প্রধান উপদেষ্টার উচিত তিন বাহিনী প্রধানকে ডেকে বলবে, তোমাদের কতদিনের যুদ্ধের জন্য তোমরা ফিট তোমরা জানাও এবং গেট রেডি। বরিশালে একটা ডিভিশন আছে যাদের কোনো কাজ নাই, স্টেট ওয়ে তারা টিম পাঠাবে ওই রংপুর এবং বগুড়া ডিভিশনকে রিইনফোর্স করার জন্য, এবং তাদেরকেও মাঠে প্রস্তুতি নিতে হবে, এলাকার লোকজনের সাথে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কোঅর্ডিনেশন করে প্রস্তুতি নিতে হবে জনগণকে। মেইনলি কিন্তু ভারত চাইবে যে তাদের লং রেঞ্জ ওয়েপন দিয়ে, তারা দেখছে যে বিএসএফ এর ঢুকলে তারা পাবলিক ধরে মেরে বেইজ্জতি করে ফেলে, তারা কিন্তু ট্রুপস প্রথমে ঢোকাবে না, তারা চেষ্টা করবে লং রেঞ্জ ওয়েপন দিয়ে আমাদেরকে ঘায়েল করতে। তো মানুষজনকে প্রোটেকশনের জন্য জায়গা ঠিক করতে হবে, তাদের প্রস্তুতি নিতে হবে, জনগণকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন করবে এবং এটা সহায়তা করবে স্থানীয় সশস্ত্র বাহিনী। ধন্যবাদ। এখানে ডক্টর ইউনূস যে বলেছিলেন যুদ্ধের জন্য প্রস্তুতি রাখতে, তো সেটা নিয়েও তো উনি একটা তোপের মুখে পড়েছেন, উনি কেন যুদ্ধের কথা তোপের মুখে পড়েন না, উনি হয়তো আন্দাজ করেছেন এবং বুঝেছিলেন যে এরকম একটা সিচুয়েশন হতে যাচ্ছে, এবং এটাতে বলার উদ্দেশ্য কিন্তু সশস্ত্র বাহিনীকে সতর্ক করা যে তুমি তোমার নিজের অবস্থা আগে যাচাই করো, বুঝো যে তোমার কি ক্যাপাসিটি আছে, হোয়াট আর ইউর। এখানে ক্যাপাসিটি বলতে কিন্তু আমি বুঝবো যে আমার কতদিনের জন্য আমার যুদ্ধ করার ক্ষমতা আমার আছে, আমার খাবার দাবার রসদ সবকিছু আমার মেনলি মোস্টলি আমরা জনগণ কিন্তু জানে না যে আমাদের সশস্ত্র বাহিনীর লিমিটেশন কি, আর আমাদের শত্রু ভারত কিন্তু ঠিকই জানে আমাদের লিমিটেশন হচ্ছে স্মল আর্মসের উপরে সবকিছু আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। আমাদের 3 দিনও কি আমরা যুদ্ধ করতে পারবো, এটা আমাদের ভাবতে হবে, আমাদেরকে এখন বুঝতে হবে, এটাতে অস্বীকার করার কিছু নেই। জনগণকে আমরা ধোকার মধ্যে রাখতে পারবো না, দেশবাসীকে জানতে হবে। উনি এটা খোলাসা করেননি কেন? উনি শুধু যুদ্ধের প্রস্তুতির জন্য বলেছেন, কি কিসের জন্য উনি ইঙ্গিত ওইটুকুই যথেষ্ট আমি মনে করি। মানে ডিফেন্স মিনিস্টার বলেন আর প্রধান উপদেষ্টা বলেন, সরকার প্রধান হিসেবে উনি যেটুকু বলেছেন ওইটাই কিন্তু মেসেজ। এরপরে কিন্তু আর্মির মধ্যে ডিফেন্স ফোর্সের মধ্যে আমরা এটাকে বলি ব্যাটল প্রসিজিওর, ওইটা শোনার সাথে সাথে কিন্তু তিন বাহিনী প্রধান আদেশ দিবে যে তোমরা প্রত্যেকে নিজের নিজের এলাকায় যাও, তোমরা এলাকা রেকগনাইজেন্স করো, বুঝো এবং তোমাদের নিজেদের লিমিটেশনস ক্যাপাসিটি মানে তোমাদের ক্ষমতা এবং দুর্বলতাটা গুলো জানাও, যাতে আমরা এটার জন্য ব্যবস্থা নিতে পারি। প্রত্যেক কমান্ডার কিন্তু তাদের নিজ নিজ অবস্থান, তাদের এরিয়া অফ রেসপন্সিবিলিটি বলে যেটা, ওই এলাকায় যাবে এবং তারা ওইখানে বুঝবে যে তাদেরকে ওখানে যদি ডিপ্লয় করতে হয় তাদের কি সুবিধা কি অসুবিধা, ওখানে কতদিন তাদের অ্যামুনিশন স্টোরে কতটুকু অ্যামুনিশন আছে, কয়দিনের জন্য যুদ্ধ করার জন্য, বা কি আছে কি নাই। এবং সেটা ঢাকায় রাজেন্দ্রপুরে আমার 10 লাখ অ্যামুনিশন থাকলে তো আর্টিলারি অ্যামুনিশন থাকলে লাভ নাই, যুদ্ধ শুরু হলে ওই যমুনা ব্রিজ থাকবে না,
এই অ্যামুনিশন আমাকে সামনে নিয়ে যেতে হবে। আমাদের সমস্ত কিছু রসদ সামগ্রী যা কিছু আছে আমাদেরকে ওইভাবে স্টোরেজটা বাড়াইতে হবে এলাকা ভিত্তিক। এখনই সময় কিন্তু এইগুলো প্রস্তুতি নেওয়া। আমরা কিন্তু যুদ্ধের মধ্যে যাই নাই, কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেলে তখন আর প্রস্তুতি নিতে পারবো না। এবং এটা আমি মনে করি সশস্ত্র বাহিনী নিজেই এটা করতে পারবে। এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট গুলো করা, তাদের যথেষ্ট ব্যবসা ট্যাবসা করে অনেক টাকা পয়সা কামাইছে, ওই সমস্ত অর্থ দিয়ে স্টোরেজ করবে এবং তারা এই সমস্ত তাদের নিজেদের সেফটির জন্য ব্যবস্থা করবে। আমরা এক্ষেত্রে আমরা কিন্তু সেনাপ্রধানকে অনেকদিন ধরে কোনো কথা শুনছি না ওনার, মানে এই যে এত কিছু হচ্ছে, বিশেষ করে আবার করিডোরের ক্ষেত্রেও বলা হচ্ছে যে করিডোর নিয়ে একটা কিছু হতে পারে, সেখানেও এক ধরনের যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে, সেই পরিস্থিতিকে ইঙ্গিত করেছেন। আপনার কাছে কি মনে হয়? করিডোর তো এখন টোটালি অফ করে দিতে হবে। দিস ইজ এ ক্লোজ সাবজেক্ট। করিডোর নিয়ে কোনো আলাপই হবে না। ভারত পাকিস্তান এই কনফ্লিক্ট যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্তে না আসবে, সম্পূর্ণ শান্তি এখানে এই অঞ্চলে না ফিরবে, আমাদের এই চিকেন নেক নিয়ে যতক্ষণ পর্যন্ত থ্রেট থাকবে, আমাদের এই পুশিনের ব্যাপারটা ভারত কিন্তু ইচ্ছাকৃতভাবে আমাদেরকে উত্তক্ত করছে। এই যে একদিকে হচ্ছে আমাদের চিকেন নেক যেটা বলে ফেনী রিভার আর ফেনী ব্রিজ যেটা, আর ওদের চিকেন নেক হচ্ছে আমাদের ওই উত্তরাঞ্চলে, ওই দুইটাতেই তারা কিন্তু সুড়সুড়ি দিচ্ছে। আজকে যে রৌমারীর এলাকার থেকে পুশিন হয়েছে, খাগড়াছড়ির এখান থেকে পুশিন হয়েছে, তার মানে সব দিক থেকে আমাদেরকে ব্যস্ত রাখছে। এইখানে যদি সত্যিকার অর্থে কোনো ট্রুপস মুভমেন্ট হয়, আমাদের কিন্তু ক্যাপাসিটি আছে কিনা সেটা এখনই যাচাই করতে হবে এবং এটার জন্য নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে হবে। না হলে কিন্তু সশস্ত্র বাহিনীর যে কমান্ডার আছে তারা দায়ী থাকবে, তারা তাদের নিজের পরিস্থিতি সিকিউরিটি সিচুয়েশন যাচাই করতে ব্যর্থ হয়েছে। আরেকটা প্রশ্ন ছিল আপনার কাছে, যে আমরা তিন বাহিনী প্রধান বা জেনারেল ওয়াকার বা সেনা প্রধানের কাছ থেকে কোনো বক্তব্য পাচ্ছি না, যদি উনি দেশের বাইরে আছেন, আমার মনে যতটুকু জানি যে উনি কাতারে আছেন। এখানেই থাকুক, উনি যদি চান্দেও থাকেন ওখান থেকে স্টেটমেন্ট দিতে হবে। কিন্তু কোনো স্টেটমেন্ট জানাইতে হবে সশস্ত্র বাহিনী কতদিনের জন্য যুদ্ধ করতে পারবে, প্রস্তুত কিনা, মিশন থেকে ইউএন মিশন থেকে ফোর্স ফেরত আসতে হবে কিনা। আমাদের একটা প্রায় 1 ডিভিশন প্লাস বলতে প্রায় 2 ডিভিশন ফোর্স বাইরে রয়েছে। আমি কি অন্য দেশের শান্তি রক্ষা করব না আমাদের নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব?